নমস্কার, শুনছেন সাহিত্যিক মনীন্দ্রলাল বসুর রমলা। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। নীল সমুদ্রের তীরে সোনালি বালুকার সমুদ্র, ক্রোশের পর ক্রোশ, ক্রোশের পর ক্রোশ। অনন্তের চিরচঞ্চল চিরকল্লোলময় স্নিগ্ধ নীল রূপের পাশে চিরস্থিত বিরাট শূন্যতাময় উদাস স্তব্ধ ধূসর রূপ। তাহার উপর চিরজ্যোতির্ময়ের গমনাগমনের পথচক্র, জ্যোতিষ্কমণ্ডলের নর্তনমঞ্চ, অনন্ত বোম। রাত্রির রহস্যময় অন্ধকারের ভিতর ধূসর বালুভূমির উপর দিয়া একখানি জীর্ণ খরজুর পত্রাচ্ছাদিত গরুর গাড়ি চলিয়াছে। কয়েকখানি কালো কালো মেঘে দশমীর চাঁদ ঢাকিয়া গিয়াছে। ছোট ছোট দৈত্যের মতো ছিন্ন কালো মেঘভরা আকাশে তারাগুলি পথহারা শিশুদের মতো করুণ নয়নে তাকাইয়া আছে। পথহীন জনহীন ভূমি অন্ধকারের সহিত মিশিয়া গিয়াছে। চারিদিকে তিমির রাত্রির মায়া। তাহার মধ্য দিয়া মানবের এই অতি প্রাচীন যানটি রাত্রির পরপারে কোন অরুণ লোকের যাত্রী। গরুর গাড়িটি একটু বেগে চলিতেছে। তাহার কেরোসিনের লণ্ঠনের মৃদু আলো বালুরাশির উপর ঝকঝক করিতেছে। শীর্ণ গরু দুইটি মাঝে মাঝে ঝিমাইয়া পড়িতেছে, আর বিড়ি টানিতে টানিতে উড়িয়া গাড়োয়ান তাহাকে পুচ্ছ মলিয়া ঠেলা দিয়া জাগাইয়া দিতেছে। তারাগুলির মতো করুণ চোখে চাহিয়া গরু দুইটি মেঘাচ্ছন্ন পথের দিকে অগ্রসর হইতেছে। গলার ঘণ্টাগুলি বাজিয়া উঠিতেছে। কতদূর, আর কতদূর! গাড়ির ভিতর বহুক্ষণ নিদ্রা যাইবার বৃথা চেষ্টা করিয়া যে যুবকটি মাথার চুলগুলি নাড়িতে নাড়িতে উঠিয়া বসিল, সে রজত। পিছনে ঝাঁপি তুলিয়া দিয়া ছাউনির গায়ে এক বালিশ রাখিয়া তাহাতে হেলান দিয়া বসিয়া সে একটা চরুর ধরাইল। চারিদিক মৃত্যুপুরীর মতো নির্জন ছায়ায় ভরা। সমুদ্রের কল্লোল সুদূর দেশের স্বপ্নের মতো, বুক চাপা দীর্ঘ নিঃশ্বাসের মতো অতি মৃদু বাতাস বহিয়া বালুকারাশি কাঁপাইয়া শিরশির করিয়া বহিতেছে। একটি তারা মাথার অতি নিকটে জ্বলিতেছে, তাহার নিঃশ্বাস যেন গায়ে লাগিতেছে। রজতের গা শিরশির করিতে লাগিল, কিন্তু পায়ের কাছে চাদরটা টানিয়া লইতেও কুড়েমি ধরিল। এই তৃণহীন জীবহীন পথহীন বালু সমুদ্রের উপর দিয়া রাত্রির অন্ধকারে কোথায় তাহার যাত্রা? কোণারকের যে শিল্প সৌন্দর্য তাহার মনকে টানিয়া লইয়া চলিয়াছে, রাত্রি প্রভাতে তাহার তো দেখা মিলিবে। কিন্তু ধীরে চাদরটা তুলিয়া পায়ে জড়াইল। চির রহস্যময় আজন্ম ঈপ্সিত দুইটি কালো চোখ তাহার সম্মুখে ভাসিয়া উঠিল। এই অসীম স্তব্ধ শূন্যতা ছাড়াইয়া, অন্ধকার ছাড়াইয়া সে চলিয়াছে। পথের কোন সঙ্গিনীর জন্য, কোন কণ্ঠের কথা গীতের জন্য, কোন মুখের দীপ্ত আলোর জন্য প্রাণ তৃষিত উৎকণ্ঠিত হইয়া উঠিয়াছে। একটি ছোট নদীর তীরে গাড়ি আসিয়া পৌঁছাইল। অন্ধকার রাত্রির চোখের জলের মতো নিয়াখিয়া নদী মরুভূমির বুক হইতে উৎসারিত হইয়া অতি ধীরে বহিয়া যাইতেছে। কয়েকটি পাখির ডানার শব্দে আকাশ শিহরিয়া উঠিল। মেঘ সরিয়া গিয়া চাঁদের আলো দেখা দিল। বাতাস জোরে বহিতে লাগিল। নদী জলের ছলছল শব্দে রজত যেন স্বপ্ন হইতে জাগিয়া উঠিল। অন্ধকারের বুকে কোনো আখির আলোর জন্য প্রাণের কান্নার মতো এই নদীটি। ধীরে ধীরে রজত গাড়ি হইতে নামিয়া লোহা বাঁধানো পাহাড়ের লাঠিটি লইয়া নদীর তীরে আসিয়া দাঁড়াইল। চারিদিকে কালো ছায়ার মায়া। চাঁদ হইতে ঝরিয়া পড়া আলো সে অন্ধকারের যেন পথ হারাইয়া ফেলিয়াছে। নদীর পরপারে কয়েকটি মানুষের কণ্ঠ শোনা যাইতেছে, কয়েকটি উড়িয়া পালকি বেহারাদের গুঞ্জরণ। দুইটি আলো মিটিমিটি জ্বলিতেছে। এই জল, আলো, মানুষের কণ্ঠ শুনিয়া রজতের মন যেন সচেতন হইয়া উঠিল। ধীরে নদীর তীরে বসিল। সহসা পরপারের মায়ালোক আগুনের রঙে রঙিন হইয়া উঠিল। উড়িয়া বেহারাগুলি আগুন জ্বালাইয়া তামাক খাইতে বসিয়াছে।
আগুনের রাঙা শিখার চারিদিকে গোল হইয়া তাহারা বসিয়াছে, তাহাদের কালো মুখ হলুদের রঙে ছোপানো। নিকটে পালকির উপর হেলান দিয়া দাঁড়াইয়া এক তরুণী মূর্তি, ঠিক একখানি ছবির মতো। মুখ ঠিক দেখা যাইতেছে না, শুধু তাহার শাড়ির ঝলমলানি আর কথার সুর আর তাহার সুতীক্ষ্ণ সুস্পষ্ট ছায়া অগ্নিশিখাময় পটে ছবির মতো আঁকা। গরুর গাড়িখানি যখন নদী পার হইয়া অপর তীরে পৌঁছিল, তখন পালকির সম্মুখে বহু দূর পথ অগ্রসর হইয়া গিয়াছে। রজত দূরে মরীচিকার পালকির আলোর দিকে চাহিয়া রহিল। গাড়ি মৃদু আর্তনাদে চলিতে লাগিল। দূরে অন্ধকারে গাছের ছায়ায় একটি ছোট গ্রাম সুষুপ্ত। মাঝে মাঝে এক একটা গাছ যেন পথের ধার হইতে মুখ বাড়াইয়া আবার অদৃশ্য হইয়া পড়িতেছে। অন্ধকারের ভিতরে হরিণের পাল কোথায় ছুটিয়া গেল। যাত্রাপথের বিভীষিকা যেন কাটিয়া যাইতেছে। বিরাট শূন্যতা প্রাণের হিল্লোলে পূর্ণ হইয়া উঠিতেছে। লক্ষ কোটি তারার গমনাগমনের ছন্দ, কত শত কীট পতঙ্গের ঋণিঝিনি। এ পৃথিবী জুড়িয়া যাত্রার সহিত রজত চলিয়াছে। ধীরে বাঁশিটি লইয়া রজত একটি গানের সুর বাজাইতে লাগিল। পিছনে ফেলা নদীর কালো জল যেন বালুতটের কানে কানে তাহারই গানের কথা কহিয়া যাইতে লাগিল। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, তার বদলে আমি চাইনি কোনো দান। সম্মুখ পথে পালকিতে বসিয়া রমলা পালকি বেহারাদের করুণ গুঞ্জরণ ধ্বনি সুরে সুরে গাহিতেছিল, এইটুকু মোর শুধু রইল অভিমান, ভুলতে সে কি পারো, ভুলিয়েছ মোর প্রাণ। পালকি ও গরুর গাড়ি চলিয়াছে আলো অন্ধকারের স্রোতের ভিতর দিয়া। দুই যাত্রী পরস্পর হইতে বহু দূরে, তবু তাহারা পরস্পরের সঙ্গ অনুভব করিতেছে। একে একে তারা নিভিয়া যাইতেছে, জ্যোৎস্না ম্লান হইয়া আসিতেছে, বাতাস থামিয়া গিয়াছে, আর সমুদ্র চন্দ্রভাগা উষার আলো কাঁধারে স্তব্ধ। জ্যোতির্ময় সন্তান জন্মের প্রসব বেদনার মতো সমস্ত আকাশ কাঁপিতেছে। পূর্বাকাশে রক্তবিন্দুর মতো এক অগ্নিস্ফুলিঙ্গ জ্বলিয়া উঠিল। ধীরে ধীরে দিকে দিকে অগ্নিশিখা নাচিয়া উঠিতেছে। রজত গাড়ি হইতে নামিয়া লাঠি হাতে করিয়া পূর্বাকাশে অনল ভরা মেঘস্তূপের দিকে চাহিয়া গাড়ির আগে আগে চলিল। কাঁধ বদলাইতে সম্মুখে পালকি একবার থামিল। তাহার তরুণ আরোহিণী নামিল। উষার রক্ত মায়ায় রজত তাহার স্বপ্নমূর্তি আবার দেখিতে পাইল। হাজারিবাগের পথের সেই সন্ধ্যার কথা মনে পড়িল। সেই যে অন্ধকার রাত্রির দিকে ঝুঁকিয়া পড়া তীর বেঁধা নীরহারা পাখি যাত্রা করিয়াছিল, সে যেন জ্যোতির্ময় লোকের দ্বারে আসিয়া পৌঁছিয়াছে। সমুদ্রের জলে স্নাত নির্মল দুই পাখা মেলিয়া আবার নব আলোকের দিকে যাত্রা শুরু করিয়াছে। আকাশবাণীর স্বর্ণতন্ত্রীতে আলোকের জয়গান বাজিয়া উঠিল। পৌঁছিয়াছে, অন্ধকার রাত্রি পার হইয়া জ্যোতির্ময়ের দ্বারে সে আসিয়া পৌঁছিয়াছে। তিমির দুয়ার উন্মুক্ত করিয়া তিনি সম্মুখে আবির্ভূত হইয়াছেন। গলিত সোনার মতো আলোর ধারা পূর্বাকাশ হইতে ঝরিয়া পড়িয়া সমুদ্র তরঙ্গে রক্ত তরঙ্গের মতো গড়াইয়া আসিতেছে। রাত্রির কালো পাথরের উপর রাঙা আলোর তরঙ্গ আছাড়ি পিছাড়ি পড়িয়া ভাঙিয়া ধূলিসম চূর্ণ বিচূর্ণ হইয়া দিকে দিকে ছড়াইয়া যাইতেছে। বালুভূমি স্বর্ণ রেণুর মতো ঝিকিমিকি করিতেছে। চন্দ্রভাগার তীর্থজল রক্ত চন্দন স্রোতের মতো দেখাইতেছে। কোণারকের মন্দির পূজা প্রদীপের শিখার মতো জ্বলিতেছে তাহার ভগ্ন চূড়ায়, তাহার মরুশয্যা নিমগ্ন পাথরগুলিতে, তাহার বনশিখরে আতপ্ত রক্তের প্রলেপ মাখানো। রাঙা আকাশের পটে পূজারত সাধক মূর্তির মতো আঁকা সূর্য দেবতার প্রতি মানব অন্তরের চিরন্তন বন্দনা। শিল্পীর এই মানস কমল ধরনীর বুক হইতে উচ্ছ্বসিত জয়গানের মতো এই জনশূন্য সমুদ্রকূলে বালুভূমে শতাব্দীর পর শতাব্দী জাগিয়া আছে। দিনের পর দিন নব নব যাত্রী দলের কানে কানে পাথরের বন্দনাগান বাজিয়া উঠিতেছে। জয়, আলোর জয়, সূর্য দেবতার জয়। রাঙা আলোর মায়া ধীরে ধীরে কাটিয়া যাইতেছে। দুধের মতো সাদা আলো, চারিদিকে প্রখর প্রদীপ্ত আলো। তরুণী পালকির ভিতর উঠিয়া বসিয়াছে।
ছয় বেহারার কাঁধে পালকি যেন উড়িয়া চলিয়াছে, দূরে মিলাইয়া গেল। রজত ধীরে গাড়িতে উঠিল, গাড়ি চলিতে লাগিল। সেই দিন সন্ধ্যায় মৈত্রীবনের স্নিগ্ধ ছায়ায় এক বটগাছের নির্জন কোণে রজত ও রমলা পাশাপাশি আসিয়া বসিল। সমস্ত দিন ধরিয়া তাহারা কোণারকের মন্দির ঘুরিয়াছে। প্রতি শিলা, প্রতি মূর্তি যেন প্রদক্ষিণ করিয়াছে। রজত রমলাকে সব বুঝাইয়া দিয়াছে। এই উড়িষ্যার শিল্পধারার সঙ্গে ভারতের অন্য শিল্পধারার যোগাযোগ, ইহার শিল্প প্রণালীর কৌশলগুলি, সূর্যমূর্তি সম্বন্ধে কোন পণ্ডিত কি বলিয়াছেন, রাজহস্তির সুবিপুল গাম্ভীর্যময় মূর্তি, অরুণ অশ্বের গতির ভাবাত্মক মূর্তি ইত্যাদি নানা কথা বলিয়া লাঙ্গুলিয়া নরসিংহদেবের এই আশ্চর্য শিল্পকীর্তির ব্যাখ্যা করিয়াছে। সমস্ত দিন বাহিরের কথা হইয়াছে। দুইজনের মনে যে কথাগুলি কানায় কানায় ভরা ছিল, সে মনের কথা কেহ কিছুই বলে নাই। দুইজনে পাশাপাশি বসিল। চারিদিকে আলো ছায়ার মায়া, সম্মুখে একাদশীর চন্দ্র উঠিতেছে। রমলা ধীরে বলিল, আচ্ছা, তুমি অমন করে চলে গেলে কেন? ধীরে রজত বলিল, সে আর একদিন বলবো, আজ থাক। আচ্ছা, তুমি যতীনের বিয়েতে গিয়েছিলে? রমলা বলিল, না, যাইনি। তুমিও যাওনি? রজত বলিল, আমি তো কলকাতায় ছিলাম না। চিঠিটা কলকাতা ঘুরে আগ্রায় যায়। সেদিন তাজমহল দেখে ফিরছি, ঘরে এসে দেখি একখানা লাল চিঠি। সমস্ত রাত সেখানা খুলতে সাহস হয়নি। হো বলিয়া রমলা হাসিয়া উঠিল। গাছের পাতাগুলিও সে হাসিতে নাচিয়া উঠিল। রজত বলিল, হ্যাঁ, পরের দিন যখন খুলে পড়লুম মাধবীর সঙ্গে বিয়ে। তারপর কি করলে? বলিয়া রমলা দুষ্টামি ভরা চোখে চাহিল। তাহার হাতের সোনার চুড়িগুলি নাড়িয়া টোং টোং মিষ্টি শব্দ করিতে করিতে রজত বলিল, তক্ষুনি প্যাক করে স্টেশনের দিকে ছুটলুম। বিয়েতে যেতে? না। তবে? রমলার মুখের দিকে বিদ্যুৎ কটাক্ষ করিয়া রজত বলিল, তোমার সন্ধানে। ভাবলুম, সৌন্দর্য লক্ষ্মী যখন বাঁধা পড়েননি, একবার তো দেখা পেয়েছিলুম। এই পাথরের রাজ্যে কবর ঘুরে শিল্পসুন্দরীর সন্ধান করে আর কি হবে? শিল্প দেখার নাম করে বেশ দেশে দেশে ঘুরে বেড়ানো হয়েছে। কোথায় কোথায় গিয়েছিলে? দিল্লি, আগ্রা, অমৃতসর। বেশ, দিব্যি একা একা বেরিয়ে আসা হলো। জানো, তোমার জন্যে এবার আমার পরীক্ষা দেওয়া হলো না। রজত বলিল, আর তোমার জন্যে আমার একখানাও ছবি আঁকা হয়নি। আর কিছুদিন হলে স্টার্ভ করিয়ে ছাড়তে। কাঁধে কাঁধ ঠেকাইয়া দুইজনে বসিয়া রহিল। রমলা ধীরে বলিল, আচ্ছা, জীবনটা কি মজার নয়? পৃথিবীটা মাঝে মাঝে এমন অদ্ভুত লাগে, যখন ভাবতে বসি কিছুই বুঝতে পারি না। তাহার চুলগুলি লইয়া খেলিতে খেলিতে রজত বলিল, বুঝতে না চেষ্টা করাই সবচেয়ে ভালো। ততক্ষণ পিয়ানো বাজালে। রমলা ধীর কণ্ঠে বলিয়া যাইতে লাগিল, আচ্ছা ধরো 7 মাস আগে তুমি কোথায় ছিলে, আমি বা কোথায় ছিলুম? কেউ কাউকে জানতুম না তো। মাঝে মাঝে ভাবি, কে যেন টেনে নিয়ে যায়। সে কি ঘটাবে, কি দেখাবে, কোন পথে নিয়ে যাবে। কত লোক তাকে কত কি বলে। কেউ বলে ফেট, কেউ সার্কামস্টেন্সেস, কেউ গড, কেউ লাইফ ফোর্স। আমি কিছুই বুঝতে পারি না। ধীরে রমলার কাঁধে হাত রাখিয়া রজত বলিল, কি দরকার বুঝে? চেয়ে দেখো কি সুন্দর রাতটা, এই সাগর আর মরুভূমির মাঝে মন্দির। এর দিকে চাইলেই যেন মনে হয় মানুষ শুধু সাগর ডিঙোয়নি, মরুভূমি পার হয়নি, বারুদ কামান তৈরি করেনি, সে মনের আনন্দের সৌন্দর্যের সৃষ্টি করেছে। অতি মিষ্টি গলায় রমলা ডাকিল, এই। রজত ধীরে উত্তর দিল, কি? একটু যেন ভীত হইয়া রমলা বলিল, ওদিকে কিসের শব্দ হচ্ছে? রজত একটু হাসিয়া বলিল, সাপ টাপ হবে।
রমলা একটু গম্ভীর সুরে বলিল, আচ্ছা, যে এমন সুন্দর রাত, এমন চাঁদের আলো সৃষ্টি করেছে, তার সাপ সৃষ্টি করবার কি দরকার ছিল? যদি সাপকে সুন্দর করেই তৈরি করলে তার মুখে বিষ ভরে দিলে কেন? রজত বলিল, এক হাতে প্রাণ আর এক হাতে মৃত্যু, এক হাতে ফুলের মালা আর এক হাতে বজ্র। থাক ওসব কথা, দেখো ওটা সাপ নয়, একটা হরিণ। কি সুন্দর চোখ দুটো, নয়? রমলা উচ্ছ্বসিত হইয়া বলিয়া উঠিল, লাভলি। রজত রমলার আঙুলগুলি ধরিল। রমলার মনে হইল রজতের দেহ যেন একটা বাঁশি, রক্তধারার ছন্দে কি সুর বাজিতেছে তাহা তাহার দেহের স্পর্শে অনুভব করিতে লাগিল। আর রজতের কাছে রমলা মূর্তিমতী সঙ্গীত। পথহারা সমস্ত রাগ রাগিনী যেন তাহার মধ্যে আশ্রয় লাভ করিয়াছে। হাতে হাত জড়াইয়া দুইজনে বসিয়া রহিল। তাহাদের ঘেরিয়া পিছনে বনের অন্ধকার ঘনাইয়া আসিতে লাগিল। মন্দিরের প্রতি শিলায় মৃদঙ্গের মতো জীবন কল্লোলময় কোন নীরব সঙ্গীত বাজিতে লাগিল। সম্মুখে একে একে তারা ফুটিয়া উঠিতে লাগিল। সোনালি বালুচরে জ্যোৎস্না ঝরিয়া পড়িতে লাগিল। বিবাহের পর রজত ও রমলা পুরী হইতে কিছু দূরে নির্জন সমুদ্র তীরে গ্রীষ্মের বাকি মাসটা কাটাইল। নবদম্পতি প্রথম প্রেমলীলায় জগতের সব মানুষ ও সব বস্তু যেন ভুলিয়া গেল। প্রতিজন প্রতিজনের নিকট অপরূপ মহাবিস্ময়কর পরম আনন্দময় সৃষ্টি নবজগৎরূপে প্রকাশিত হইল। আর কোনো মানুষের সঙ্গে দরকার রহিল না। এমনকি বহিঃপ্রকৃতির শোভাও থিয়েটারের দৃশ্যপটের মতো তাহাদের নবজাগ্রত প্রেমের দীপ্তের নিকট ম্লান হইয়া গেল। তরুণ ও তরুণীর প্রথম মিলনের দিনগুলি, সে কি বিস্ময়ঘন আনন্দময়, সে কি অন্ধ আবেগময় মহারহস্য ভরা, সে কি অনাস্বাদিত অমৃতের স্বাদে দেহে মনে চির উন্মাদনা। নটরাজ্যে মত্ত আনন্দে নৃত্য করিতে করিতে নীহারিকা পুঞ্জ হইতে তারার মালা, অগ্নিপিণ্ড হইতে শ্যামলা পৃথিবী সৃষ্টি করেন, সেই সৃষ্টির আনন্দ প্রেমিক প্রেমিকার চিত্তে নৃত্য করে। ধরণীর কিশোরী বয়সে যখন জলস্থলের বিভাগ হয় নাই, তখন অগ্নি জল হাওয়া যে অজানা বেদনা গোপন পুলকে মাতামাতি করিয়া বেড়াইত, সেইরূপ অসহনীয় ব্যথাময় সুখে দম্পতির দেহ মন কাঁপিতে থাকে। সে কি স্বপ্নভরা দিন, সে কি গল্পভরা রাত। শিশুর হাসির চেয়েও সুন্দর, প্রসব বেদনার চেয়েও ব্যথাময়, বন্ধু মিলনের চেয়েও সুখময়, ভাই বোনের ভালোবাসার চেয়েও মধুর, মাতৃস্নেহের চেয়েও পবিত্র। রজত ও রমলার প্রথম মিলনের দিনগুলি দুইজনে দুইজনের মধ্যে যেন হারাইয়া গিয়াছে। প্রেমের নীহারিকা পথে আপনাদের খুঁজিয়া পাইতেছে না। প্রতিজন যেন কোনো অপূর্ব দেশে পথ হারাইয়া ফেলিয়াছে, পথের বাঁকে বাঁকে নব নব সৌন্দর্য আবিষ্কার করিয়া চলিয়াছে। দেহের প্রতি অঙ্গ, মনের প্রতি গোপন কক্ষ ঘুরিয়া ঘুরিয়া কত কৌতুক, কত ঔৎসুক্য, প্রতিক্ষণে নব নব অমৃত ভাণ্ডারের রহস্য উদ্ঘাটন। কথা কওয়ায়, চুপ করায়, হাসায়, চোখের জলে চাওয়ায় না চাওয়ায়, ছোঁয়ায় না ছোঁয়ায়, বসায় চলায়, হাতের সঙ্গে হাতের বাঁধনে, কেশের সঙ্গে কেশের স্পর্শে, অধরের সঙ্গে অধরের মিলনে, জগতের কোনো অন্তর্নিহিত আনন্দময় চৈতন্যের সহিত দুইজনের চেতনা একাকার হইয়া যাইত। এখন বাহিরের বিশ্ব যদি চূর্ণ বিচূর্ণ হইয়া যায়, কিছুই আসে যায় না। যে সোনালি বালুচর সন্ধ্যায় মিলন শয্যা পাতে, যে সিন্ধু মিলন গীত গায়, যে সূর্যোদয় সূর্যাস্তের স্বর্ণচ্ছটা মিলনক্ষণ রঙিন করে, যে জ্যোৎস্না মিলন মুহূর্ত স্নিগ্ধ করে, সব যদি শূন্যে মিলাইয়া যায়, কিছুই আসে যায় না। দুইজন দুইজনের মধ্যে অনন্ত জগৎ খুঁজিয়া পাইয়াছে। রমলার অমূল তনু সমস্ত বিশ্বের চেয়েও আনন্দ সৃষ্টি। অকলঙ্ক নীলাকাশের দিনগুলি তাহারই চোখের উন্মিলিত দৃষ্টি। তারাভরা রাত্রি তাহারই লজ্জাজড়িত আঁখির কৃষ্ণ পল্লবের রহস্যময় ছায়া। তাহাদের দুইজনের মধ্যেই তো পুষ্প ফুটিতেছে, কোকিল ডাকিতেছে, সূর্য উঠিতেছে, সাগর গাহিতেছে, জ্যোৎস্না ঝরিতেছে।
একটু মিলন যেন অনন্ত ক্ষণ, একটু বিরহ যেন অনন্ত যুগ। তাহাদের ঘেরিয়া মাধুর্য প্রস্রবণ দিকে দিকে বহিয়া যাইতেছে। মধু মধু বাতাসে মধু বহিতেছে, আলোকে মধু খড়িতেছে, আকাশে মধু ঝরিতেছে, সাগরে মধু টলমল করিতেছে। প্রিয়ার দৃষ্টি মধু ও তাহার বাক্য মধু, এই দেহ মধু, এই আত্মা মধু। কোন স্তব্ধ রাত্রে সহসা ঘুম হইতে জাগিয়া রজত দেখিত রমলার এলায়িত নিদ্রিত দেহ গ্রহ তারামণ্ডিত নিঃশব্দ তিমির বেষ্টিত আকাশের তলে। এই নিদ্রাটুকু কি সুন্দর! কোন প্রভাতে রমলার আগে ঘুম ভাঙিয়া গেলে সে রজতের সুপ্ত দেহের দিকে চাহিয়া থাকিত। এই বিশ্রব্ধ বিশ্রামের ছবি প্রভাতের আলোয় কি মধুর! কোনদিন দুইজনেই একসঙ্গে জাগিয়া উঠিত, সে কি সুন্দর মধুর জাগরণ! দুইজনের চুম্বনে যেন পদ্মের মতো প্রভাত ফুটিয়া উঠিত। দুইজনের মিলিত চোখের আলো দিয়া, মধুর হাসি দিয়া দিনের আলো সৃষ্টি হইত। রৌদ্র উদাস কর্মহীন অলস দুপুরে ঘরের সব জানলা বন্ধ করিয়া শুধু সমুদ্রের দিকে দরজাটা খুলিয়া রাখিয়া সেই দরজার সামনে দুইজনে পাশাপাশি চেয়ারে বসিত। সমস্ত দুপুর হেলাফেলা করিয়া কাটিত। সম্মুখে উদাস জনহীন বালুচরে আলোর প্রখর দীপ্তি আর সাগরের এক সুরে করুণ সঙ্গীত। কখনো দুইজনেরই অজ্ঞাতে দীর্ঘ নিঃশ্বাস পড়িত, মন উদাসী হইয়া উঠিত। কখনো রজত চুপচাপ বসিয়া রমলার চুলগুলি লইয়া খেলা করিত, আর রমলা স্তব্ধ পুলকের বিদ্যুতে চকিত হইয়া উঠিত। কখনো রমলার অপর্যাপ্ত কৌতুকের তীব্র হাস্যদগ্ধ কথায় অলস মধ্যাহ্ন চকিত হইয়া উঠিত। সন্ধ্যার সময় সাগর তীরে দুইজনে বেড়াইত। ঢেউয়ের সহিত খেলা করিতে করিতে রমলা জুতা ভিজাইয়া ফেলিত, আর রজত সেই ভিজা জুতা বহিত। জ্যোৎস্না রাত্রে উদ্বেলিত সমুদ্রের দিকে চাহিয়া দুইজনে পাশাপাশি বসিত। রজতের কোলে রমলা মাথা রাখিয়া শুইয়া পড়িত, তারাগুলির দিকে চাহিয়া সহসা অলক্ষ্যে মৃদু নিঃশ্বাস পড়িত। জীবন যদি চিরকাল এইরূপ সুখস্বপ্নের মতো কাটিতে পারিত। রজতের স্নিগ্ধ চোখের ওপর তাহার কালো চোখ গিয়া পড়িত। এইরূপ শান্ত স্নিগ্ধ মধুময় যদি সমস্ত দিনরাত্রি হইত। পরস্পর বেশিক্ষণ চোখে চোখ রাখিয়া থাকিতে পারিত না। রজত সাগরের দিকে চাহিত, রমলা আকাশের দিকে। সাগরের করুণ সুরের সঙ্গে দুইজনে চুপচাপ ভাবিত। রজত ভাবিত, কেন একে এত ভালোবাসি? এই কি সত্য ভালোবাসা? রমলা ভাবিত, এই কি প্রেম? একেই কি লোকে বলে ভালোবাসা? না, সে আরো কিছু অপূর্ব বিস্ময়কর মধুময়। দুইজনেরই সন্দেহ জাগিত। মনে হইত, হয়তো এ ফাঁকি, এ প্রেম নয়। সে অমৃত দ্বারে এখনো তাহারা আসিয়া পৌঁছায় নাই। আবার ক্ষণিকের মধ্যে সন্দেহ দূর হইত, এই তো প্রেম। আঙুলে আঙুল জড়াইয়া মুখে মুখে চাহিত। আর পৃথিবীতে এই দুই তরুণ তরুণীর প্রেম লীলা দেখিয়া সিন্ধু উদ্বেল হাস্যে কি বলিত? রমলা রজতের কোলে মাথা দিয়া সাগর তীরে শুইয়াছিল। পুরানো ঝিনুকগুলি নাড়িতে নাড়িতে মেঘের লুকোচুরি খেলা দেখিতে দেখিতে অতি মিষ্ট স্বরে রমলা ডাকিল, এই। চুলগুলি লইয়া খেলিতে খেলিতে রজত বলিল, কি? দুইজনে আবার চুপচাপ। কিছুক্ষণ পরে রমলা আবার ডাকিল, এই, কি বলছো? আচ্ছা, কবে যেতে হবে? পরশু। এই জায়গাটা ছাড়তে মোটেই ইচ্ছে করছে না, যেন মায়া পড়ে গেছে। কিন্তু ছাড়তে তো হবে। সেখানে এমনি সুখে থাকতে পারবো? এমনি তোমায় পাবো? আমার কেমন ভয় করছে। ভয় কি রমু? কলকাতায় এর চেয়েও সুখে থাকবে। এই দিনগুলোর মতোই সেখানেও দিন কাটবে। যে দিন যায় সে তো আর ফিরে আসে না। একটা দিনের মতো কি আর একটা দিন হতে পারে? তবে তবে জগৎ যে চলেছে, জীবন যে চলেছে, পিছনে আঁকড়ে থাকতে চাইলে টেনে নিয়ে যাবে। আচ্ছা, পৃথিবীটা যদি এই মুহূর্তে এসে থেমে যেত, আমাদের বয়স না বাড়ত, জীবনের প্রতিদিন আজকের মতো কাটত,
তা তো হয় না রমু, এগিয়ে যেতেই হবে। কৈশোর হইতে যৌবনে, যৌবন হতে। না, বুড়ো বয়সের কথা ভাবতে আমার এত খারাপ লাগে, আমি যেন চুল পাকার আগে মরি। যখন হাসতে গাইতে পারবো না, দেখতে ভালো থাকবো না, দুষ্টুমি করলে লোকে নিন্দে করবে। কিন্তু আমার কাছে তুমি চিরকাল। না, আমি বুড়ি হতে পারবো না। তাহার গালে মৃদু আঘাত করিয়া রজত বলিল, তুমি কোনো কালে বুড়ি হবে না, ভয় নেই। যতই বুড়ি হও, তোমার বুড়ো তোমায় ছাড়বে না। যাও। আচ্ছা, সেখানে গিয়ে। হ্যাঁ, আমি বলছি। আচ্ছা। রজতের চোখের দিকে রমলা চাহিয়া রহিল। গভীর রাত্রে রমলার ঘুম ভাঙিয়া গেল। বিছানা হইতে ধীরে ধীরে উঠিল। রজতের কোঁকড়ানো চুল নিদ্রিত মুখের দিকে স্নিগ্ধ করুণ নয়নে চাহিল। দরজা খুলিয়া বারান্দায় আসিয়া দাঁড়াইল। জ্যোৎস্নার মায়ায় ধূসর বালুচর স্তব্ধ। সাগরের একটানা সুর বড় করুণ। আবার ঘরে ফিরিয়া বিছানার পাশে দাঁড়াইল। রজতের মাথাটা বিছানা হইতে বালিশে তুলিয়া দিল। এই সমুদ্র গীত মুখর নির্জন বালুচরে প্রেম লীলাময় দিনগুলি ছাড়িয়া যাইতে তাহার গোপন বেদনাবোধ হইতেছিল। চোখে জল ভরিয়া আসিল। বারান্দায় বাহির হইয়া গেল। বহু বৎসর পূর্বে এক বাল্যবন্ধুর মৃত্যুতে সে কাঁদিয়াছিল। তারপর এই তার যৌবন জীবনের প্রথম ক্রন্দন। সুখ মিলন রাত্রি অশ্রুসিক্ত হইয়া পবিত্র হইয়া উঠিল। আষাঢ়ের প্রথম মেঘের সঙ্গে সঙ্গে নবদম্পতি কলিকাতায় আসিয়া পড়িল। রজত রমলাকে তাহার মামার বাড়িতে আনিয়া তুলিল। বর্ধমানে তাহার কাকা মক্কেল চড়াইয়া ও প্রতিবৎসর সংসার বৃদ্ধি করিয়া পরম সুখে বাস করিতেছিলেন। দেশের গ্রামে তাহার জ্যাঠামশাই ভাঙা ভিটে আঁকড়াইয়া সপরিবারে ম্যালেরিয়ায় ভুগিয়া গ্রামে প্রতিদিন দলাদলি বাঁধাইয়া জীবনের শেষ দিনগুলি পরম শান্তিতে কাটাইতেছিলেন। ইহাদের চিরন্তন বাঁধা পথের সংসার যাত্রার মধ্যে রমলাকে এক মূর্তিমতী ফাল্গুন হাওয়ার মতো লইয়া যাইতে রজতের সাহস হইল না। সুতরাং সে রমলাকে মামার বাড়িতেই উঠাইল। অবশ্য মামার বাড়ি বলিতে যাহা বুঝায়, এই বাড়ি তাহা নহে। প্রৌঢ় ডিসপেপসিয়ায় শীর্ণ অবিবাহিত এক প্রফেসর মামা আর তাঁর ছোট ভাড়াটে বাড়ি। রজতের মামা তার মার প্রায় সমবয়সী ছিলেন। দুইজনে ছেলেবেলা হইতেই খুব ভাব, আর এই সংসারে বৈরাগী ভাইটির ভার রজতের মাকে আজীবন বহিতে হইয়াছিল। তুলসীবাবু কলিকাতায় বরাবর রজতের মা বাবার কাছেই ছিলেন। তারপর তাঁরা যখন মারা গেলেন, মাতৃপিতৃহীন রজতকে তিনি বুকে তুলিয়া লইয়া স্বর্গগত বনের এই মধুর স্মৃতিটিকে আজীবন পরম স্নেহে মানুষ করিয়া আসিয়াছেন। নববধূ লইয়া রজত তাহার কাছেই উঠিল। তুলসীবাবু কেন বিবাহ করেন নাই, তাহা লইয়া নানা লোকে নানা কথা বলিত। এখন তাহার কাঁচা পাকা চুল, ছোট দাড়ি, তেল চুকচুকে টাক আর তালপাতার মতো পাতলা দেহ দেখিয়া এ লোকটা বিবাহ করিল না কেন, সে বিষয়ে কেহ ভাবে না। কিন্তু প্রথম যৌবনেই যখন তিনি কলেজের ডেমনস্ট্রেটর হইতে প্রফেসর হইলেন, অথচ সংসার পাতিলেন না, তখন তাহার সম্বন্ধে নানা আলোচনা হইত। তুলসীবাবু সম্বন্ধে যেসব গল্প প্রচলিত ছিল, এখন সেগুলি প্রাচীন কথা সাহিত্যের মতো লুপ্ত হইয়া গিয়াছে। শুধু একটি গল্প মাঝে মাঝে লোকের মনে জাগিয়া উঠে। ব্রাহ্ম সমাজের নাম করিলেই তুলসীবাবুর মুখে যেন বিদ্যুৎ খেলিয়া যায়। যৌবনে তিনি ব্রাহ্ম সমাজের প্রতি অত্যন্ত আকৃষ্ট হইয়াছিলেন। কেশবচন্দ্র, শিবনাথ, আনন্দমোহন ইত্যাদি মহাপুরুষদের সহিত বিশেষ অন্তরঙ্গ ছিলেন। দেশে ধর্ম ও সমাজের পুনরুত্থানের জন্য অদম্য উৎসাহে লাগিয়াছিলেন। সহসা তাহার মধ্যে আশ্চর্যকর পরিবর্তন ঘটিল। ব্রাহ্ম সমাজের সব সংস্রব ছিঁড়িয়া তিনি ঘোর নাস্তিক হইয়া উঠিলেন। লোকে বলে তৎকালীন এক প্রসিদ্ধ ব্রাহ্ম বিবাহ নাকি এই মত পরিবর্তনের কারণ। সে যাহাই হোক, তুলসীবাবু এতদিন হেকেল, কোমতের গ্রন্থাবলী, বৈজ্ঞানিক পত্রিকা, রিসার্চ ওয়ার্ক, নূতন নূতন ছেলের দল, রজতের খেয়াল, জীবাণুতত্ত্ব আর অম্ল অজীর্ণতা লইয়া
পরম আনন্দের দিন কাটাইতেছিলেন। কলেজে বিজ্ঞান সম্বন্ধে বক্তৃতা দেওয়া ছিল তাঁর প্রাণ, আর মদের নেশার মতো জীবাণুতত্ত্ব তাহার নেশা ছিল। কলিকাতার ভদ্র বাঙালি পাড়ায় একটি ছোট গলিতে ছোট বাড়ি। গলিটি উত্তর হইতে দক্ষিণে গিয়া এক বড় রাস্তায় পড়িয়াছে। বাড়িটি পূর্বমুখী। উপরে 3খানি, নিচে 3খানি ঘর। একতলার সামনে বসিবার ঘরখানি বেশ বড়, সমস্ত পূর্ব দিক জুড়িয়া। ঘরের পাশ দিয়া সিঁড়ি দোতলায় উঠিয়া গিয়াছে। সিঁড়ির পাশে উত্তরমুখ 2খানি ছোট ঘর, একটিতে রান্না হয় আর একটিতে চাকর থাকে। ঘরগুলির সম্মুখে বারান্দা, তারপর শান বাঁধানো ছোট উঠান। উত্তর দিকটা পাশের বাড়ির দেওয়াল দিয়া একেবারে চাপা। পশ্চিম দিকটা আর একখানি পাশের বাড়ির অন্দরমহলের দিকে ঝুঁকিয়া পড়িয়াছে। ঢুকিবার দরজার সম্মুখের বড় ঘরের উত্তর দিকে এক কোণে। দোতলায় 3খানি ঘর। পূর্ব দিকের বড় ঘরখানিতে মামাবাবু থাকেন। ঘরের 3 দিক বৈজ্ঞানিক বইয়ের ঠাসা আলমারিগুলি দিয়া ভরা। আর একদিকে 3খানি লম্বা টেবিলে ভূতত্ত্ববিদ্যার নানা রঙের ছোট বড় পাথর, স্পিরিট বা ফর্মলে রক্ষিত নানা প্রকার মৃত জন্তুর দেহ ভরা ছোট বড় শিশি আর স্লাইড করা কাঠের বাক্স সাজানো রহিয়াছে। ইহাদের মধ্যে শোবার ছোট তক্তাখানি যেন অনধিকার প্রবেশ করিয়াছে। উত্তরমুখ ঘর 2খানির মধ্যে একখানিতে রজত থাকে, আর একখানিতে তাহার আঁকার সরঞ্জাম আর মামার ফ্লাস্ক টেস্ট টিউবে ভরিয়া শিল্পীর শিল্পাগার আর রাসায়নিকের বীক্ষণাগার এইরূপ একটি উভচর বস্তু হইয়া উঠিয়াছে। প্রভাতে এক পশলা বৃষ্টির পর মেঘ কাটিয়া কলিকাতার আকাশ কচি শিশুর হাসির মতো নির্মল রৌদ্রে ভরিয়া উঠিয়াছে। বালিখসা হলদে বাড়ির দেওয়াল জলে ভিজিয়া রৌদ্রে ঝিকিমিকি করিতেছে। বাড়িখানিকে বাহির হইতে দেখিলে মোটেই মনে হয় না ইহার ভিতর এক বৈজ্ঞানিক তপস্বী তাহার জীবনের সাধনা করিতেছেন। এইখানে এক শিল্পী তাহার প্রিয়াকে লইয়া জীবনের নীড় বাঁধিতেছে। ভাড়াটে গাড়িটি যখন বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল, রমলা যদি সুতীক্ষ্ণ চোখে বাড়ির সম্মুখভাগটা দেখিত তবে সে দুঃখিত হইত। কিন্তু সব জিনিসই তাহার অনির্বাচনীয় মধুর বলিয়া বোধ হইতেছিল। কে সুন্দর আজ তাহার চক্ষে মোহন মন্ত্র বোলাইয়া দিয়াছে। স্টেশনের কুলি, পথের জনতা, দোকানের সারি, গাড়ির শব্দ, এই প্রভাতের মেঘ ও রৌদ্র, রজতের মুখ, সবই কি অপূর্ব সুন্দর। সমস্ত পথ রজত তাহাকে তাহার মামার গল্প, এই বাড়ির গল্প বলিতে বলিতে আসিয়াছে। কখানি ঘর আছে, বাজার করার, রান্না করার চাকরটির কি কি গুণ, কিরূপে এতদিন কাটিয়াছে, ইত্যাদি সব বলিতে বলিতে আসিয়াছে। বাড়িটি রমলার কাছে রজতের কৈশোর জীবনের কত স্বপ্নময় দিনের স্মৃতি বিজড়িত হইয়া তাহার মামার কথার সহিত জড়াইয়া মহা রহস্যরূপে দেখা দিল। গাড়ি দরজার সম্মুখে থামিতেই চাকর গোপাল তাড়াতাড়ি মুখের বিড়িটা ফেলিয়া সম্মুখের দোকান হইতে ছুটিয়া আসিল এবং রমলা গাড়ি হইতে নামিতেই পথের ফুটপাতেই তাহার পদধূলি লইয়া নূতন গৃহকর্ত্রীর মনোরঞ্জন করিতে শুরু করিয়া দিল। রজত তাহার মামাকে কোনো খবর দিয়া আসে নাই। চিঠি লিখিয়া আসিলে তিনি প্রতি ঘরের ধুলা ঝাড়িয়া, ঘর সাজাইয়া, খাবার আনিয়া যে কাণ্ড করিয়া তুলিতেন তাহা ভাবিয়া সে কোনো খবর দেয় নাই। মামাকে হঠাৎ আশ্চর্য করিয়া দিবার লোভও কম ছিল না। তুলসীবাবু দোতলায় তাহার ঘরে মাইক্রোস্কোপে একটা স্লাইড দিয়া অতি নিবিষ্ট মনে দেখিতেছিলেন। বহুক্ষণ দেখিলেন, কিন্তু তিনি যে জীবাণুর সন্ধান করিতেছিলেন তাহা পাইলেন না। একটু হতাশভাবে কাঁচ হইতে চোখ তুলিয়া ঘরের চারিদিকে আর পাশের টেস্ট টিউবের দিকে চাহিলেন। তারপর টেবিলের উপর এক বড় খাতায় লিখিলেন 499 বার নট ফাউন্ড। তারপর আর একটা স্লাইড দিয়া মাইক্রোস্কোপে মনোযোগ দিলেন। তিনি এই পরীক্ষাটি 3 বছর ধরিয়া করিতেছেন, এখনো সিদ্ধিলাভ করেন নাই। রজত ধীরে আসিয়া স্লাইড সরাইয়া লইল। তুলসীবাবুর চোখ মাইক্রোস্কোপে ছিল। তিনি একটু ভ্রু কুঞ্চিত করিয়া উঠিলেন। তারপর মাথা তুলিয়া রজত ও রমলাকে দেখিয়া ইউরেকা ইউরেকা বলিয়া চেঁচাইয়া উঠিলেন।
রজত ও রমলা একসঙ্গে তাঁর পায়ের ধুলা লইবার জন্য নত হইতেই তিনি তাঁর শীর্ণ হাতে রজতের সিল্কের পাঞ্জাবির গলাটা আর রমলার ক্রিম রঙের শাড়ির আঁচল টানিয়া দুইজনকে তুলিলেন। তারপর রজতের দুই গালে দুই মৃদু চর পড়িল, আর রমলার গণ্ড ধরিয়া আদর করিয়া বলিলেন, বাহ, এ যে খাসা বউ হয়েছে রে। আমি ভেবেই মরছিলুম যে রজতকে বাঁদর বানিয়েছে না জানি সে কেমন ধিঙ্গি। তারপর রমলার গালে দুই আঙুল দিয়া মৃদু আঘাত করিয়া বলিলেন, মা লক্ষ্মী, বেশ হয়েছে, আমি ভারী খুশি হয়েছি। তারপর রজতের এক হাত ধরিয়া ঝাঁকানি দিয়া বলিলেন, আচ্ছা হতভাগা গাধা, একটা খবর দিয়ে আসতে নি, আমি কোথায় বসাই, কি বা খেতে দিই বলতো। তাহার পাতলা দেহ তালপাতার মতো কাঁপাইয়া তুলসীবাবু বলিয়া যাইতে লাগিলেন, তোর ঘরে যাস না, এখন এখানে বস। গোপাল ছোনাটা হয়েছে যেমন বাঁদর, বাবু নেই তো ঘর ছেড়ে কাজ নেই। না, ও গাধা, ও ঘরে গেলেই অসুখ করবে। আমার ঘরটা তবু কিছু পরিষ্কার আছে। না মা, তুমি এখানে বসো, বলিয়া রমলার হাত ধরিয়া টানিয়া নিজের বিছানার উপর বসাইয়া দিলেন। রজত পিছনে দাঁড়াইয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। রমলাকে বসাইয়া তুলসীবাবু বারান্দায় বাহির হইয়া বাড়ি কাঁপিয়া ডাকিতে লাগিলেন, বাঁদর, অবাঁদর। এ ডাক চাকর গোপালকে। গোপাল বস্তুত তাহার পাশেই দাঁড়াইয়াছিল। কয়েকবার ডাকিবার পর সাড়া দিতে মামাবাবু বলিলেন, যা বাঁদর, শিগগির গিয়ে সামনের দোকান থেকে যা গরম খাবার পাবি, গরম যেন হয়, একেবারে টাটকা। এখন তো জিলিপি ভাজে। আবার খাবার এনেই বাজার যাবি, ভালো মাছ বুঝলি, দেখে নিবি, যেন একটু গন্ধ না হয়। পচা হলে তোরই একদিন কি আমারই একদিন। আর বাঁদর, বলেছিলুম না দাদাবাবুর ঘর ঝেড়ে রাখতে, শিগগির যা হতভাগা। চাকরের দিকে এক 10 টাকার নোট ছুড়িয়া ফেলিয়া দিয়া তিনি নববধূকে যথোচিত আদর অভ্যর্থনা করিবার জন্য ঘরে ঢুকিয়া দেখিলেন রমলা তাহার লাল নীল সব পাথরের টুকরোগুলি ঘাঁটিতেছে আর শিশিতে ভরা জীবজন্তুগুলির প্রতি বিস্মিত নয়নে চাহিয়া আছে। রজতকে ঘরে দেখিতে না পাইয়া মামাবাবু বলিয়া উঠিলেন, কোথায় গেল উল্লুকটা? বললুম ঘরে যাস না, ধুলোয় কিচিমিচি, একটা অসুখ না বাঁধিয়ে ছাড়বে না। ধুলো সে কি সামান্য জিনিস মা, সব জীবাণু ভরা, কত রোগের বীজাণু। ওই যদি দেহ একবার দখল করতে পারলে তারপর ডাক্তারি ডাকো আর যতই কাঁদো, ঈশ্বর ঈশ্বর বলে চেঁচাও, ও রাজাও মানে না, উজিরও মানে না, বুদ্ধও মানে না, নেপোলিয়ানও মানে না। একবার কল একটু ভেঙে দিল তো ব্যাস, একেবারে বন্ধ। কোথায় গেল সে? বলিয়া তিনি ঘরে অতি ব্যস্তভাবে ঘুরিতে লাগিলেন। রমলাকে কিরূপে যথোচিত অভ্যর্থনা করিবেন তাহা যেন খুঁজিয়া পাইতেছেন না। রমলা মৃদুহাস্যে বলিল, আপনি যদি এত ব্যস্ত হন। রমলার পিঠে থাপ্পড় দিয়া মামাবাবু বলিলেন, আপনি? বল তুই। এই সরল শিশুর মতো মানুষটিকে রমলা দেখিয়াই ভালোবাসিয়াছিল। সে মৃদু হাসিয়া মামাবাবুর টুইল শার্টের পিঠের ওপর ছেঁড়া অংশটার দিকে একবার চাহিয়া বলিল, আচ্ছা, এই পাথরগুলো দিয়ে কি হয়? শিশুর মতো হাসিয়া মামাবাবু বলিলেন, বুড়ো ছেলে মা, এ হচ্ছে আমার খেলাঘর, দেখছিস না, খেলা করি। কিন্তু বাঁদরটা কোথায় গেল? আবার রমলার চিবুক ধরিয়া আদর করিয়া বলিলেন, ও বাঁদরটার গলায় মুক্তার হার হলে মা লক্ষ্মী। তাহার বিছানার পাশে মাথার কাছে একটি ফোটোর দিকে রমলা ভক্তিদীপ্ত নয়নে চাহিয়া আছে দেখিয়া মামাবাবু থামিয়া গেলেন। ধীরে আবার বলিতে লাগিলেন, হ্যাঁ, ওই হচ্ছে রজতের মা। ও বোনটা আজ যদি থাকত তবে কি আজ। তাহার কথা আবার থামিয়া গেল, চোখ ছলছল করিয়া উঠিল। কত সুখ দিনে স্মৃতিবিজড়িত করুণ স্নিগ্ধ নয়নে ফটোটির দিকে চাহিয়া রহিলেন। রমলা ধীরে ব্রোমাইড এনলার্জমেন্ট ফটোটির দিকে অগ্রসর হইল। ফটোটিতে প্রথমেই চোখে পড়ে স্নেহোজ্জ্বল নয়নের দৃষ্টি, চোখ দুইটির উপর প্রশস্ত ললাট প্রসন্নতা শান্তিতে ভরা, মুখখানি হইতে কি কল্যাণময় আনন্দ দীপ্তি বাহির হইতেছে।
সুখ দুঃখময় সংসারে শান্তি মঙ্গলময়ী ভগবতী মহাশক্তির এ সৌন্দর্যময় প্রতিরূপ। সিঁথির সিঁদুর তেজময় কল্যাণ টিকার মতো জলজল করিতেছে। হাতে সোনা দিয়া বাঁধানো শাখা তাহার নিষ্ঠা ও সেবার চিহ্ন। রমলার মাথা আপনি নত হইয়া আসিল। ধীরে সে করজোরে কাঠের ফ্রেমে কপাল ঠেকাইয়া প্রণাম করিল। যখন সে মাথা তুলিল, দেখিল রজত তাহার পাশে আসিয়া দাঁড়াইয়াছে। ছবির চোখ ও ঠোঁট যেন নড়িয়া উঠিল। সেই স্নিগ্ধ চিরস্নেহময় মুখ হইতে স্নেহাশীর্বাদ বর্ষিত হইল। আবার দুইজনে যুক্ত করে ছবির কাছে মাথা ঠেকাইয়া বারবার স্বর্গগত জননীর উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিল। মামাবাবুর চোখ জলে ভরিয়া আসিল। তিনি এই চিরপ্রিয় মুখের দিকে অনিমেষ নয়নে চাহিয়া রহিলেন। বিশ্বজননীর আশীর্বাদের মতো প্রভাতের আলো ঘরখানি উজ্জ্বল করিয়া তুলিল। কলেজে লেকচার দিবার সময় তুলসীবাবুর অমনোযোগিতা দেখিয়া ছাত্রেরা সেদিন সত্যই অবাক হইয়া গেল। সেদিন শেষের 2 ঘণ্টা ছুটি দিয়া তিনি সকাল সকাল বাড়ি ফিরিলেন। বাড়ি ঢুকিয়াই দেখিলেন হাসি, জলঝরা ও ঝাঁটার শব্দে সমস্ত বাড়ি মুখরিত। সিমেন্টের মেঝে যেন এসরাজের মতো বাজিতেছে। গোপাল চৌবাচ্চা হইতে জল তুলিয়া দিতেছে, রজত ঢালিতেছে, আর রমলা ঝাঁটা ঘষিতেছে। সিঁড়ি ধোয়া শেষ করিয়া তাহারা উঠান লইয়া পড়িয়াছিল। এমন সময় সম্মুখের বারান্দায় তুলসীবাবুকে আসিতে দেখিয়া রজত ও গোপাল প্রমাদ গণিল। বীজাণু ঘাটিয়া তুলসীবাবুর বীজাণু বিভীষিকা ছিল। সব ধুলাতেই তিনি যক্ষা বা কলেরা বা কোনো ভয়ানক রোগের বীজাণু দেখিতে পাইতেন। বীজাণুর সঙ্গে বহুদিন বাস করিয়া তাহার শত্রুদের প্রতিও তাহার বিশেষ অনুরাগ ছিল না। বেশি রোদে থাকা, বেশি হাওয়া খাওয়া, বেশি জল ঘাঁটা তিনি মোটেই পছন্দ করিতেন না। তাহার ঘরের দরজা জানালাগুলি যেমন প্রায় বন্ধ থাকিত, তেমনি নিজের দেহকেও সর্বদা গলাবন্ধ র্যাপার, মোজা ইত্যাদি দিয়া মুড়িয়া তিনি আপনাকে হাওয়া বা ঠান্ডা হইতে সর্বদা বাঁচাইয়া চলিতেন। হাতের মোটা একখানি বই নাড়িয়া রজতের দিকে চাহিয়া মামাবাবু গর্জন করিয়া বলিয়া উঠিলেন, হতভাগারা, কি হচ্ছে? রমলা নর্দবার মুখের আবর্জনা ঝাঁট দিয়া সরাইতে সরাইতে তাহার মুখের দিকে না চাহিয়া বলিল, মামাবাবু, সিঁড়িটা এখনো শুকোয়নি, জুতা পায়ে দিয়ে যাবেন না। রমলার দিকে চাহিয়া মামাবাবুর আর কিছু বলা হইল না। তাহার খোলা চুল মাথার ওপর ঝুঁটির মতো বাঁধা, আঁচলটা কোমরে জড়ানো, সাদা শাড়ি ধুলায় জলের ছিটায় গেরুয়া রঙের ব্লাউজের সঙ্গে এক রং হইয়া গিয়াছে। লাল পাটটা জলের উপর লুটাইতেছে। হাসি ভরা চোখে প্রবল বেগে ঝাঁটা নাড়িতে নাড়িতে সে চারিদিকে এরূপভাবে জল ছিটাইতেছিল যে তাহার দিকে অগ্রসর হওয়া অসম্ভব। আজ সমস্ত দিন কি অপরিমিত ধুলা ও সুপ্রচুর জল মহানন্দের সহিত ঘাঁটা হইয়াছে তাহার দীপ্ত মূর্তি দেখিলেই তাহা বোঝা যায়। তাহার কাজের কোনো প্রতিবাদ করিবার বা বাধা দিবার মতো শক্তি তাঁর রহিল না। সবই তো পরিষ্কার হয়ে গেছে মা, তুমি এবার উঠে এসো, ওই জঞ্জাল ওই বাঁদরটাকে সরাতে দাও বলিয়া সত্যি সত্যি জুতা খুলিয়া তিনি সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেলেন। কিছুক্ষণ পরে উপরের ঘর হইতে মামাবাবুর ফ্লানেল জড়ানো গলার শব্দ পাওয়া গেল। ওরে গোপাল, খানিকটা গরম জল করে নিয়ে আসবি? এ জল তাহার খাবার জন্য নয়, তাহার পা গরম করিবার জন্য। পরদিন সকালে তুলসীবাবু কলেজ যাইবার জন্য বাহির হইতেছেন। দেখিলেন একখানি গরুর গাড়ি বাড়ির সামনে আসিয়া দাঁড়াইল। খাট, বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল, রকিং চেয়ার ইত্যাদি বোঝাই করা। এগুলি রমলার দাদা তার বিবাহের যৌতুক রূপে পাঠাইয়া দিয়াছেন। মামাবাবুর আর কলেজ যাওয়া হইল না। তিনি বুঝিলেন এইগুলি লইয়া তাহার ভাগ্নে ও ভাগ্নে বউ কালকের মতোই ধুলা ঘাঁটিবে, আর রজত তাহার ছোট ঘরেই এইগুলি কোনো মতে ঢুকাইয়া লইবে। তাহার দোতলার বড় ঘরটি রজতকে দিয়া তিনি নিচে নামিয়া আসিবেন, এইরূপ সংকল্প করিয়া গলির মোড় হইতে 12 জন কুলি ডাকিয়া আবার বাড়ি ফিরিলেন। বিনা অসুখে এই তাহার প্রথম কলেজ কামাই হইল।
সংসার যাত্রা নির্বাহের জন্য বাড়িটির অনেকগুলি সুবিধা ছিল। তাহার সম্মুখেই খাবারের দোকান, মুদির দোকান, ডাক্তারের বাড়ি, চায়ের দোকান, পানের দোকান প্রায় পাশাপাশি ছিল। গলিটি উত্তর ও দক্ষিণ দুই দিকের বড় রাস্তায় গিয়া পড়িয়াছে। উত্তর দিকে বড় রাস্তায় পড়িলেই ট্রাম, বাজার, পোস্ট অফিস, পুলিশের থানা, উকিলের বাড়ি, আর দক্ষিণ দিকে বড় রাস্তার মোড়ে গাড়ির আড্ডা, কাপড়ের দোকান, শ্যাকরার দোকান, মুটের আড্ডা। 12 জন কালো ষণ্ডা গুন্ডার মতো কুলি সমবিবাহারে মামাবাবু ঢুকিতেই রজত আশ্চর্য হইয়া বলিল, এ কি মামা, কি লুট হবে? যা, তোর শ্বশুর বাড়ির দরওয়ানটাকে ভালো করে খাওয়া গে, আর গারোয়ানটাকে খাওয়াতে ভুলিস না বলিয়া একখানি 5 টাকার নোট তাহার দিকে ফেলিয়া দিয়া তিনি কুলি লইয়া নিজের ঘরে গেলেন। রমলা ঘরের জিনিসপত্র সাজাইতেছিল, অর্থাৎ ঘাঁটিয়া দেখিতেছিল। সহসা এরূপ কুলি সমেত মামাবাবুকে ঢুকিতে দেখিয়া চমকিয়া উঠিল। তাহার হাতের টেস্ট টিউবটি মেঝেতে পড়িয়া ভাঙিয়া গেল। এর শাস্তি বলিয়া মামাবাবু হাসিয়া তাহাকে অঙ্গুলি নির্দেশে ঘর হইতে বাহির হইয়া যাইতে বলিলেন। বাহ, আমি তো জিনিস গোছাচ্ছিলুম, এ কি এরা? এর শাস্তি হচ্ছে লক্ষ্মী মেয়ের মতো ওই বারান্দার কোণে চুপ করে বসে থাকবে, কিছু গোছাতে পারবে না। বাহ, বাটা নয়, ওসব ধুলো ঘাটা চলবে না। আচ্ছা, আপনি তো রোজ বাড়ি থাকবেন না। ধীর এসে চুপ করিয়া একটি চেয়ারে বসিল। রজত আসিয়া মামাবাবুর ঘর ছাড়িয়া দেওয়া সম্বন্ধে আপত্তি করিয়া নতুন ব্যবস্থার বিরুদ্ধে কারণ দেখাইয়া তর্ক করিয়া ধমক খাইয়া চুপ করিল বটে, রমলা কিন্তু চুপ করিল না। বহুক্ষণ ঝগড়া করিয়া ঠিক হইল মামাবাবু একতলায় যাইবেন না, রজতের ছোট ঘরে শুইবেন, তাহার জিনিসপত্র নিচের বড় ঘরে যাইবে। নাকে রুমাল গুঁজিয়া একবার এঘর ওঘর করিয়া চেঁচাইয়া লাফাইয়া ছুটাছুটি করিয়া কুলিদের ধমক দিয়া ধাক্কা মারিয়া কয়েকটি জিনিস নাড়িয়া তুলসীবাবু যখন শ্রান্ত হইয়া পড়িলেন, রজত ও রমলা তাহার 2 হাত ধরিয়া চেয়ারে আনিয়া বসাইল। বলিল, মামা, তুমি এবার একটু চুপচাপ বসো, আমরা একটু লাফাই চেঁচাই। আচ্ছা আচ্ছা, শুধু দাঁড়িয়ে দেখিয়ে দিবি কোথায় কি রাখতে হবে, নিজের হাতে ধুলো ঘাটবি না। রমলা বলিল, কোথায় ধুলো? আর আপনার ওই ফ্লাস্ক, শিশি, ওরা যে ওসব ভেঙে ফেলবে। সত্যই কোনো ঘরে কিছুই ধুলা ছিল না। পূর্বদিন রমলার ঝাঁটা স্পর্শে সমস্ত বাড়ি নির্মল হইয়া উঠিয়াছিল। আচ্ছা, শুধু আমার ফ্লাস্ক, শিশিগুলো তোরা সরা বলিয়া একটু বিশ্রাম করিয়া তিনি আবার উঠিয়া কুলিদের সঙ্গে চেঁচাইতে শুরু করিলেন। রমলা বলিল, মামাবাবু, আপনার এই বইগুলো না হয় আমাদের ঘরেই রইল। তুলসীবাবু তাহার বৃহৎ মাথাটা নাড়িয়া বলিলেন, না মা, তা কি হয়, ও আমার চাই, ও সব বইয়ের আলমারি আমার শোবার ঘরে যাবে। প্রেমিক যেমন তাহার প্রিয়ার মুখ বা ছবি না দেখিয়া সমস্ত দিনের কাজের শেষে শান্তিতে শুইতে পারে না, তেমনি এই বইয়ের আলমারিগুলি চোখের সম্মুখে না দেখিলে তুলসীবাবুর রাত্রে নিদ্রা হইবে না। প্রত্যেক বই যেন তাহার পরিচিত বন্ধু, চোখ বুঝিয়া তিনি আলমারির কোথায় কোন বই আছে বলিয়া দিতে পারেন। বন্ধু যেমন বন্ধুর দেহ স্পর্শ করে, তিনি তেমনি রোজ একবার বইগুলির ওপর হাত বুলাইতেন। এ স্পর্শের আনন্দ গ্রন্থকিটেরাই জানে। 5টি বইয়ের আলমারি ও শোবার খাটে, টেবিলে রজতের ছোট ঘর ভরিয়া গেল। বাকি আলমারিগুলি নিচে পাঠাইতে হইল। ঘরের পাশের বারান্দা চাটাই চট দিয়া ঘিরিয়া একটি ঘর তৈরি করা হইল। সেখানে টেবিলে ভূতত্ত্ববিদ্যার পাথরগুলি রহিল। বৃষ্টিতে ভিজিলে কিছু ক্ষতি হইবে না। পাশের ছোট ঘরে তুলসীবাবুর বাকি জিনিসগুলি কোনোমতে গুছানো হইল। রজতের নতুন বড় ঘরটিতে কিরূপভাবে জিনিসপত্র গোছানো হইবে তাহা লইয়া এবার তর্ক বাঁধিল। রজত বলিল, আজ যেমন করে হোক রাখা যাক, পরে সাজিয়ে নেওয়া যাবে। রমলা কিন্তু থাকিবার ঘরকে গুদামঘর বা আসবাবের দোকান করিয়া রাখিতে সম্মত হইল না। আর একদিন যে তাহারা ধুলা ঘাঁটিবে তাহাতে তুলসীবাবু আপত্তি জানাইলেন। রমলা ঘর সাজাইবার ভার লইল।
রাস্তার দিকে পূর্বমুখে ঘরটির 4টি জানলা, সিঁড়ির সামনে একটি দরজা, আর বারান্দার 2টি জানলার মধ্যে একটি দরজা। নতুন খাটটা উত্তর দিকে দেওয়াল ঘেঁষিয়া রহিল। খাটের পাশে রাস্তার দিকে জানলার কাছে ড্রেসিং টেবিল, আর তাহার উল্টা দিকে কাঁচওয়ালা কাপড়ের আলমারি রহিল। সে আলমারির পরেই বারান্দার দিকের দরজা। সেই দরজা ও জানলার ফাঁকে রজতের ছবির বই ও নভেলে ভরা ছোট আলমারি রহিল। দক্ষিণ দিকের দেওয়াল ঘেঁষিয়া আনলা, পূর্ব কোণে লিখিবার টেবিল চেয়ার ও তাহার পাশে সোফা রাখা হইল। মাঝে খানিকটা জায়গা ফাঁকা রাখা হইল, মাদুর পাতিয়া বেশ বসা যাইবে। বাকি জায়গাটুকু একটা গোল সাদা মার্বেল টেবিল ঘিরিয়া রকিং চেয়ার, ইজি চেয়ার ও কোচে ভরিয়া গেল। চেয়ারে বসিয়া দুলিতে রমলা খুব ভালোবাসে বলিয়া তাহার দাদার রকিং চেয়ারখানি বিশেষ করিয়া পাঠাইয়া দিয়াছেন। ইজি চেয়ারটি রজতের অতি পুরাতন বন্ধুর মতো, এখন ছাড়পোকা সমাকুল হইয়া কতদূর আরামের তাহা বলা শক্ত। আসবাবপত্র গুছাইয়া রমলা ঘরের দেওয়াল হইতে নানা ভঙ্গির মেমদের চিত্র সম্বলিত ইংরেজ ব্যবসায়ীদের বিজ্ঞাপন ও ক্যালেন্ডারগুলি টান মারিয়া ফেলিতে লাগিল। রমলা বলিল, আচ্ছা, আর্টিস্টের ঘরে এসব ছবি রাখতে লজ্জা হয় না? উচ্চ হাসিয়া রজত বলিল, আহা, জেলাস হও কেন, এখন আর কোনো ছবির দরকার হবে না। যাও বলিয়া মুখ রাঙা করিয়া রমলা ঘর হইতে বারান্দায় বাহির হইয়া গেল। জিনিসপত্র সাজাইতে প্রায় সন্ধ্যা হইয়া গেল। ঘর গোছানো শেষ হইলে মামাবাবু রমলার সাজাইবার শক্তির উচ্চ প্রশংসা করিয়া কুলিদের জন্য খাবার আনিতে 10 টাকার নোট ফেলিয়া দিলেন। বিবাহের ভোজটা কুলিরাই খাইয়া লইল। সম্মুখের খাবারের দোকানদার তাহার এরূপ খাবার বিক্রিতে নববধূকে আশীর্বাদ করিতে লাগিল। মেঘ ছায়া ঘন, ক্ষান্ত বর্ষণ, স্তব্ধ দিন, সন্ধ্যার তীর পার হইয়া রাত্রির অন্ধকার পাত্রে অঝরে ঝরিয়া পড়িতে লাগিল। বাড়িধারা মুখর তারাহীন রাত্রি, পথে পথে ঝোড়ো হাওয়া দুরন্ত শিশুর মতো হাঁকিয়া বেড়াইতেছে। ছাদের উপর নর্দমা দিয়া ঝিলিমিলি বাহিয়া গলি উচ্ছ্বসিয়া জল খলখল হাস্যে বহিয়া যাইতেছে। বন্ধ দরজা জানলা মাঝে মাঝে সজল বাতাসে যেন কোনো প্রমত্ত প্রতীকের করাঘাতে কাঁপিয়া উঠিতেছে। ঘরের কোণে একটি বাতির ম্লান শিখা কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে। রমলা দোলানো চেয়ারে চুপ করিয়া বসিয়াছিল। তাহার পাশেই ইজি চেয়ারে একটি পাতলা লেপ পাতিয়া রজত হেলান দিয়া শুইয়া পা নাড়িতেছিল। 2টি চেয়ার ঘেঁষাঘেঁষি বসানো, 2 জনের পা এক নীল শালে জড়ানো। রমলার একখানি হাত রজতের মাথার উপর চেয়ারে, আর একখানি হাত ইজি চেয়ারের হাতে। দুজনেই স্তব্ধ, শুধু মাঝে মাঝে রজত রমলার আঙুলগুলি লইয়া খেলা করিতেছিল, আর তাহার চেয়ারটিতে মৃদু দোলা দিতেছিল। বাহিরের ঝোড়ো হাওয়ায় সমস্ত ঘরটিকে যেন মৃদু দোলা দিতেছে। সমস্ত দিন ধরিয়া সাজানো এই আলো ছায়াময় ঘরখানি যেন কি অপূর্ব রহস্য, কি মাধুর্যময় স্বপ্নে ভরা। 2 জনে হাতে হাত জড়াইয়া ধীরে দুলিয়া কোনো অজানা স্বপ্নের জাল বুনিতেছিল। রজত মৃদুকণ্ঠে ডাকিল, এই। রমলা অতি মিষ্টি করিয়া বলিল, কি? আবার 2 জনে চুপচাপ। রজত রমলার মুক্ত কবরীর অলকগুলি চেয়ারের মাথা হইতে সরাইয়া ধীরে সাজাইতে লাগিল। ঝড়ের রাতে বৃক্ষের নীড়ে 2 কপত কপতির মতো তাহারা মাথায় মাথা ঠেকাইয়া চোখ অর্ধেক বুঝিয়া বসিয়া রহিল। মামাবাবু যে একবার নিঃশব্দে তাহাদের দেখিয়া গিয়াছেন তাহা তাহারা জানিতেও পারিল না। রমলা অতি মৃদুকণ্ঠে কানে কানে বলিল, ওগো। রজত মৃদু হাসিয়া বলিল, কি গো? আবার 2 জনে স্তব্ধ। এ যে বিনা প্রয়োজনে অকারণে নামের ডাকার নেশার সুখে ডাকা। বাহিরে বজ্রপাতের শব্দ হইল। বন্ধ জানলার ফাঁক দিয়া বিদ্যুতের ঝিলিক দেখা গেল। রমলা ধীরে বলিল, মামাবাবুর ও ঘরে গিয়ে হয়তো কষ্ট হবে। তা হবে, কিন্তু উনি তো কিছুতেই শুনলেন না। অমন মামা, তাই তুমি এমন হতে পেরেছ। আচ্ছা গো, আমার নিজের কোনো গুণ নেই,
সব ধার করা? জলের ছাট আসছে কি খড়খড়ি দিয়ে? একটু আসুক, দেখো ঘরখানায় কয়েকখানা ছবি দিতে হবে, কি বলো? আমি তো জীবন্ত ছবি দিয়েই ঘর সাজিয়ে রেখেছি, তোমার যদি দরকার হয় দিও। যাও। আচ্ছা, তোমার যে ছবিখানা এঁকেছিলুম আছে তো? আছে, তা বলে সেখানা টাঙাতে দিচ্ছি না। না, দেখো তোমার আঁকা কয়েকখানা ছবি আর কতকগুলো খুব ফেমাস ছবি কপি করে, যেমন যেমন র্যাফেলের ম্যাডোনা, লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, ওয়াটসের হোপ আর টার্নারের দু একখানা, আর দেখো অজন্তার সেই মা ও মেয়ে। বলে যাও, বলে যাও। আর তোমার একখানা পোর্ট্রেট বাই আর্টিস্ট হিমসেলফ। বেশ বেশ। রজত রমলার গণ্ডে একটু আঘাত করিয়া বলিল, এই একটু ওঠো না, আমি একটু দুলি। থাক না আবদার, নিজে এমনি একটা চেয়ার আনলেই পারো। আচ্ছা, আমার যখন ভেলভেটে মোড়া চেয়ার আসবে তুমি বসতে পাবে না, দেখা যাবে। অতি স্নিগ্ধ স্বরে রজত ডাকিল, রুমু। এ নাম যেন সে মুহূর্তের পর মুহূর্ত, দিনের পর দিন আজীবন ডাকিয়া যাইতে পারে, তবু এ নামের অপূর্ব অসীম মাধুর্য নিঃশেষিত হইবে না। রমলা কোনো উত্তর দিল না। চেয়ারটা একটু কাত করিয়া ধীরে তাহার মাথাটা রজতের বুকের ওপর ফেলিয়া দিয়া তাহার মুখের দিকে চাহিল। এ মুখ যেন সে বৎসরের পর বৎসর, জন্মের পর জন্ম, অনন্ত যুগ ধরিয়া দেখিতে পারে, তবু নয়ন তৃপ্ত হইবে না, হৃদয় জুড়াইবে না। বাহিরের আষাঢ়ের আকাশ আরো মেঘঘন, বিদ্যুৎ বিদীর্ণ হইয়া বন্ধনহীন বাড়িধারা ঝরিয়া পড়িতে লাগিল। ঝড়ের হাওয়ায় পথের গাছগুলির মর্মরে কে যেন উদাস সুরে গাহিয়া ফিরিতে লাগিল, ভরা বাদর মহাভাদর। প্রথম যৌবনের কত বর্ষামুখর রাতে বিদ্যাপতির এই গানটি রজত গাহিয়াছে, তাহারই সুর বাড়ি ঝরঝরে কানে বাজিতে লাগিল। পরিপূর্ণ অনন্ত মিলনের মধ্যে কোথায় অসীম বিরহ রহিয়াছে। মন্দির তো পূর্ণ হইল, তবু অন্তরে যেন কে কাঁদিয়া ফিরিতেছে। বুকে যাহাকে পাই মনে হয় তাহাকে তো সম্পূর্ণ পাই নাই। এ মিলন ক্ষণিক, এ ফাঁকি, এ বিরহের ব্যঙ্গরূপ। শিশুর জন্য মায়ের চিরচঞ্চল প্রাণের ভয়ের মতো তাহার বুক দুলিয়া উঠিল। আবেগের সহিত সে রমলাকে আপন বক্ষে টানিয়া লইল। আষাঢ় নিশীথ গগন হইতে অবিশ্রাম জল ঝরিয়া পড়িতে লাগিল। মত্ত শিশুর মতো বাতাস দিকে দিকে আনন্দধ্বনি করিয়া নৃত্য করিতে লাগিল। বাতিটি পুড়িয়া নির্বাপিত প্রায় হইয়া আসিল। আজ এ পর্যন্তই। উপন্যাসের ষষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।